যাই হোক, এক সপ্তাহ পরে ভি আর জান্নাতের সরাকাবিন হয়ে যায়। জান্নাত কবুল বলার সাথে সাথে জান্নাতের আগে জিমিন কান্না করে দেয়, কারণ আজকে থেকে ওর বোনটা পর হয়ে গেল। হ্যাঁ, যদিও জিমিন ভিকে শর্ত দিয়েছিল যে ওদের বিয়ের পরে জান্নাত যেখানে থাকবে জিমিন সেখানে থাকবে, কিন্তু এটা তো আর হয় না। বোনের শ্বশুরবাড়ি তো আর ভাই গিয়ে থাকতে পারে না। এই বোনটা ছোটবেলা থেকে জিমিনকে বাবার আদর মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন। আজকে সেই বোনটা একেবারের জন্য অন্যের হয়ে গেল। জিমিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। কান্না করতে করতে ওর নাক চোখ টকটকে লাল হয়ে গেছে। ভি জিমিনের হাত ধরে জিমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য। ভি হাত ধরার সাথে সাথে জিমিন ভিকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, ভাইয়া আমার বোনটাকে কখনো কষ্ট দিও না প্লিজ। আমার বোন যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমাকে শাস্তি দিও, আমাকে মাইরো, কিন্তু আমার বোনকে কখনো একটু বকাও দিও না। ওর নাম শুধু জান্নাত নয়, ও সত্যি একটা জান্নাত, আমার জান্নাত। প্লিজ ভাইয়া, ওকে কখনো কষ্ট দিও না। আরে পাগল, কান্না করে না। আমি তোমার বোনকে কখনোই কষ্ট দেব না, সব সময় যত্ন করে আগলে বুকের মধ্যে রাখবো। সত্যি? সত্যি। কথা দাও তুমি আমার বোনকে কখনোই ছেড়ে যাবে না। যত যাই হোক না কেন, তোমাদের মধ্যে যত ঝগড়াই হোক না কেন, তুমি কখনোই ওকে ভুলবে না, আর অন্য কোনো নারীর দিকে তো তাকাবেই না। আচ্ছা ঠিক আছে শালা সাহেব, আমি আপনার বোনকে ছাড়া অন্য কোনো নারীকে কল্পনাতেও আনবো না। থ্যাংক ইউ। সন্ধ্যার দিকে সব মেহমান চলে যায়, কিন্তু ভি থাকে, কারণ যেহেতু সরাকাবিন হয়েছে নিয়ম অনুযায়ী ছেলেকে একদিন থাকতে হয়। ভিয়ের সাথে তুলি আর ভিয়ের দুইটা ফ্রেন্ডও থাকে। জিমিন ছাদে বসে আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে, ভাবছে আর মাত্র কয়েকটা দিন পরে ওর বোন এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িটা পুরো শূন্য হয়ে যাবে, ওকে যত্ন করার মতো খেয়াল রাখার মতো আর কোনো মানুষ থাকবে না। এর মধ্যেই তুলি ওর পাশে এসে বসে আর ওর ছোট্ট হাতের চুড়িগুলো জিমিনের সামনে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। ডিস্টার্ব করিস না তো পিচ্ছি, এখান থেকে যা, আমার মন মেজাজ ভালো নেই। জিমিনের কথা শুনে তুলি ইশারা করে বলে, তোমার বোনের বিয়ে হয়ে গেছে এজন্য তোমার মন খারাপ? না, এই জন্য না, এখন যাই এখান থেকে। আমি জানি, এই জন্যই তোমার মন খারাপ। বোনের বিয়ে হয়ে গেলে তো ভাইয়ের মন খারাপ হবেই। আমার বিয়ে হয়ে গেলেও আমার ভাইয়ার মন খারাপ হবে, আমার ভাইয়াও তোমার মতো কান্না করবে। কিন্তু আমার তো বিয়ে হবে না। কাকি বলে আমি কথা বলতে পারি না দেখে আমাকে কেউ নাকি বিয়ে করবে না। তুলির কথা শুনে জিমিন তুলির দিকে তাকায় আর ওর মাথায় হাত বুলিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, তোর কাকির মাথায় সমস্যা আছে, এই জন্যই কথা বলে। তোর একটা সুন্দর রাজকুমারীর সাথে বিয়ে হবে, যে হাসলে মুক্ত ঝরে, যার সৌন্দর্যে পাগল হয়ে যায় প্রতিটি নারী। সে কি পঙ্খিরাজি করে আসবে? না, পঙ্খিরাজ কেনার মতো তার টাকা নেই। তাহলে সে রাজকুমার কি করে হয়? সে তো ভিখারি। থাপ্পড় চিনোস? আমার হাতে থাপ্পড় খাইছিস জীবনে? তা থাপ্পড় দিয়ে তোরে ঘুরে ফেলাম। তুমি আমাকে বকা দিচ্ছ কেন? না, বকা দিচ্ছি না, এমনিই বললাম। শোন, পঙ্খিরাজের যুগ কি আছে এখন? সে তোকে দামি গাড়িতে করে নিয়ে আসবে, যা। না, আমি পঙ্খিরাজে করে আসবো। আচ্ছা ঠিক আছে, যা, তোকে সে পঙ্খিরাজে করে নিয়ে আসবে। কবে আসবে সে? যখন তুই বড় হবি আর যখন ওই রাজকুমারটা বড় হবে তখন। রাজকুমারও কি আমার মতো এখন ছোট? তোর মতো এত ছোট না, তবে ছোট। রাজকুমার কি দেখতে শর্ট? আমি শর্ট বলি নাই, আমি বলছি ছোট। রাজকুমার এখন বয়সে ছোট, রাজকুমার যখন বড় হবে তখন লম্বা হয়ে যাবে। আর লম্বা না হলেই সমস্যা কি? রাজকুমারদের যে লম্বাই হতে হবে এমন কোনো কথা আছে? খাটো রাজকুমার অনেক বেশি সুন্দর হয়। আচ্ছা, রাজকুমার কি দেখতে হাঁসের বাচ্চার মতো? শয়তান পিচ্ছি, বুঝে গেছোস না? আর বুঝবিই না কেন, তুই বিয়ের বোন না? ওর মতোই তো মিচকে শয়তান। এর মধ্যে ওদের কাছে বিয়ে এসে তুলিকে বলে, এই পিচ্ছি এখানে কি করস? তোমার একমাত্র বোনের জামাইয়ের সাথে বসে কথা বলি। কি বললি তুই? কিছু না। ইশারাতে তুলি এই কথা বলে একটা মায়াবী হাসি দিয়ে এখান থেকে দৌড়ে চলে যায়। রাত 9টা বাজে। ভি মাত্রই খাওয়া দাওয়া করে রুমে এসেছে। এর মধ্যে জিমিন কল দিয়ে ভিকে বাইরে আসতে বলে। ভি বাইরে এসে নিজের চুলে হাত ঘষতে ঘষতে জিমিনের দিকে ফ্লাটিং চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার জানেমান, রুমে প্রবেশ করে সারতেও পারলাম না, এর মধ্যেই কল দিয়ে বাইরে ডেকে আনলে? সত্যি সত্যি কি জেলাস ফিল করো নাকি? ফালতু কথা কম বলো, আমি একটা সিরিয়াস মুডে আছি। সিরিয়াস মুডে আছো? কি হয়েছে? আতিকের বাবা ব্রেন স্ট্রোক করছে, ইমিডিয়েটলি এখানে যেতে হবে। আমি বাইরের দরজা ভালো করে তালা দিয়ে যাচ্ছি, সাবধানে থাকবে। আচ্ছা চলো তাহলে আমিও যাই। তোমাকে যেতে হবে না, আমি যেতে পারবো। তুমি বাসায় থাকো আর সাবধানে থাকবে। তাহলে তোমার বোনকে বলে যাও। না, আপুকে বলা যাবে না, আপুকে বললে আপু কখনো একা যেতে দিবে না, তোমাকে বলবে আমার সাথে যেতে। আর আমি চাই না তোমাদের এত সুন্দর একটা রাত নষ্ট হোক। বাবা, তাহলে তো দেখতেছি আমার জানেমানের বুদ্ধি হয়েছে। আমার বুদ্ধি অনেক আগে থেকেই ছিল। ওদের বাসা থেকে মেন রাস্তা কিছুটা দূরে, প্রায় 2 মিনিটের পথ। রাতের বেলা রাস্তাটা অনেক অন্ধকার থাকে, এই জন্য জিমিন টর্চ লাইট নিয়ে যাচ্ছিল। যাই হোক, জিমিন ছোট রাস্তা পার করে বড় রাস্তা দিয়ে হাঁটছিল। এর মধ্যেই একটা লোক জিমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, বিয়ের শ্বশুরবাড়ি কোন দিকে? জিমিন হাত দিয়ে ওর বাড়ির দিকে ইশারা করে লোকটিকে বলে, জি এই দিকে।
কিন্তু আপনারা কারা? আমি ওর চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। আর আমার সাথে এই লোক হচ্ছে আমার কলেজের বন্ধু, মানে শহরের বন্ধু। আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি শহরে চলে যাই আর আসি না। অনেক বছর পরে আসলাম আর এসেই শুনি যে বিয়ে করছে, তাই সোজা ওর শ্বশুর বাড়ি চলে আসলাম। যদিও এই টাইমে আসা উচিত হয়নি, কিন্তু কি করব, অনেক বছর ধরে ওকে দেখি না। কি সব বলতেছেন? উচিত হবে না কেন? আপনি এসেছেন এটা দেখে তো অনেক খুশি হবে। তার সাথে সাথে আমিও খুশি হয়েছি। শৈশবের বন্ধুর সাথে এত বছর পরে ভাইয়া দেখা করবে, সেটাও আমাদের বাড়িতে। সত্যি আমার খুব ভালো লাগছে। তোমাদের বাড়িতে মানে তুমি বিয়ে কি হও? জি, আমাদের বাড়িতে আমি ভাইয়ার একমাত্র শ্যালক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, আমার একটু জরুরি কাজ আছে। আপনি যান, সাবধানে যাবেন। এই চাবিটা নিয়ে যান, মেন দরজা তালা দেওয়া, এটা ছাড়া খুলতে পারবেন না। আর এই টর্চ লাইটটা নিয়ে যান, সামনের রাস্তাটা অন্ধকার, দেখতে পাবেন না কিছু। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন যাচ্ছেন তো বাড়ি ফিরবেন কখন? জানি না, মনে হয় আজকে রাত্রে ফিরতে পারবো না, কালকে সকাল হবে ফিরতে। ও, তাহলে তো আপনার সাথে আর দেখা হবে না আমাদের। কেন দেখা হবে না? আমি কালকে খুব ভোরে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি। আচ্ছা, সাবধানে যাবেন। অবশ্যই সাবধানে যাব, খুব সাবধানে যাব। অ্যান্ড থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে লোকটা চলে যায় আর জিমিন লোকটার উল্টো পথে হাঁটা শুরু করে। কয়েক কদম যাওয়ার পরে জিমিন পিছনে ঘুরে তাকায়। দূর থেকে ওদের উঠোনে জ্বলে থাকা বাতি দেখা যাচ্ছে। জিমিনের কেন জানি যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, যেতে তো হবেই, একমাত্র বেস্ট ফ্রেন্ড। ওর এমন একটা বিপদে ওর পাশে থাকবে না, এটা তো হয় না। তাই জিমিন কয়েক সেকেন্ড ভাবার পরে আবার হাঁটা শুরু করে দ্রুত গতিতে। রাত প্রায় 3:30। জিমিন হসপিটালের বেঞ্চে বসে আছে। ওর খুব অস্থির লাগতেছে। হার্ট এত জোরে বিট করতেছে, মনে হচ্ছে যেন ফেটে যাবে। হাত পা কাঁপতেছে, পুরো শরীর জমে যাচ্ছে। ও বসা থেকে উঠে যায় আর হাসপাতালের বারান্দায় পায়চারি করতে থাকে। কেন এরকম ফিল হচ্ছে ওর? বন্ধুর এত বড় বিপদ এজন্য? না, এজন্য তো এতটা খারাপ লাগার কথা নয় যে দম নেওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। পরিবারে কি অনেক বড় বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে এরকম ফিল হয়? এর মানে কি ওর পরিবারে কিছু হয়েছে? সবাই ঠিক আছে তো? এসব প্রশ্ন জিমিনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। ও পকেট থেকে ফোন বের করে প্রথমে জান্নাতের নাম্বারে কল দেয়। কয়েকবার কল রিং হওয়ার পরে সুইচ অফ বলে। এরপরে জিমিন ভিয়ের নাম্বারে কল দেয়। ভিয়ের নাম্বারে কল দেওয়ার পরে সেই একই অবস্থা। কয়েকবার কল হওয়ার পরে সুইচ অফ বলে। ও বাসার টেলিফোন নাম্বার অনেকবার কল দেয়। কয়েকবার কল হওয়ার পরে সেখানেও লাইন কেটে যায়। এবার ওর প্রচুর টেনশন হচ্ছে, দম প্রায় বন্ধ হয়ে আসতেছে। ওর সমস্ত শরীর থরথর করে কাঁপতেছে। ও হাসপাতালে আর 1 সেকেন্ডও থাকে না। দৌড়ে বাইরে এসে একটা অটো নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জিমিন যখন ওর বাড়ির কাছাকাছি আসে তখন ফজরের আজান দেয়। অটো গাড়ি বড় রাস্তা পার হয়ে মাত্র ছোট রাস্তায় এসেছে। এর মধ্যে জিমিনদের বাড়িতে বড় একটা ব্লাস্ট হয় আর জানালা ভেঙে ছিটকে জিমিনদের গাড়ির সামনে এসে পড়ে। ওদের গাড়ির সামনে পড়ার সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করে। জিমিন গাড়ি থেকে নেমে প্রায় 1 মিনিটের মতো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ওর চোখের পলক নড়ে না। দুটি চোখ এক পলকে ওদের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে। অটো ড্রাইভার ওদের গ্রামের মানুষই ছিল, ওদের খুব পরিচিত। সে বিয়ের শিরা চেক করে দেখে যে এখনো বেঁচে আছে। এটা দেখে সে জিমিনকে আস্তে করে ধাক্কা দিয়ে বলে, জিমিন, এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি চলো, ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ড্রাইভারের কথায় জিমিনের হুঁশ ফেরে। ও বিয়ের দিকে তাকিয়ে দেখে রক্তাক্ত শরীর ওদের গাড়ির সামনে পড়ে আছে। জিমিন বিয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বিয়ের মাথা ওর কোলে রাখে। বিয়ের হাত শক্ত করে ধরে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, ভাইয়া, এসব কিছু মিথ্যে না, আমি স্বপ্ন দেখতেছি, কিচ্ছু হয়নি এগুলো। ভাইয়া, ওই ভাইয়া ওঠো না, বলো এগুলো সব মিথ্যে। আমার আমার আপু কোথায়? জিমিন, এখন এভাবে ভেঙে পড়ার সময় নেই। ভিকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, নয়তো ওকে বাঁচানো সম্ভব নয়। না কাকা, এসব বলবেন না, ভাইয়ার কিচ্ছু হবে না, ভাইয়া বাঁচবে, ভাইয়া তুমি বাঁচবে। কথা বলে জিমিন ভিকে কুলে তুলে নেয় আর গাড়িতে নিয়ে আধশো অবস্থায় বসায়। ভি এখনো বেঁচে আছে। এর মানে আমার আপুও বেঁচে আছে, আমার জান্নাত এখনো বেঁচে আছে ওই বাড়িতে, ওইখানে। জিমিন ওইখানে ভিকে ওই অবস্থায় রেখে দৌড়ে বাড়ির দিকে যায়। তখন ড্রাইভার ওকে আটকে ধরে। এর মধ্যে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়, তারাও জিমিনকে আটকে ধরে রাখে। তো তোমরা আমাকে ছাড়ো প্লিজ, আমাকে ছাড়ো, আমার জান্নাত ডাকতেছে আমাকে। আপু বারবার ডেকে বলতেছে, জিমিন ভাই আমাকে বাঁচা, আমি এখনো বেঁচে আছি, আমাকে আমার আপু ডাকতেছে, প্লিজ আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। আর তুলিও তো এখানে ছিল, তুলিও আমাকে ডাকতেছে, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, ওদের দুজনকে আমার বাঁচাতে হবে, ছাড়ো প্লিজ।
ভি নিজেকে সামলাও, ওরা দুজনের একজনও বেঁচে নেই। আর যদি বেঁচেও থাকে ওদের বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। ভিকে যদি এই মুহূর্তে হাসপাতালে না নিই তাহলে ওকে বাঁচানো সম্ভব হবে না আমাদের জন্য। এর মধ্যে ভি জোরে জোরে বারবার শ্বাস নেয় আর ছটফট করতে থাকে। শরীরে খিঁচুনি উঠে গেছে। হায় আল্লাহ, একদমই হাতে সময় নাই। ড্রাইভার জিমিনকে ছেড়ে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। কাকা দাঁড়ান, আমিও যাব। জিমিন গাড়িতে এসে বসে ভিয়ের মাথা ওর বুকে রাখে আর ওকে শক্ত করে ধরে রাখে। ভিয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ওর চোখ উল্টে যেতে থাকে, নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে আর খিঁচুনি ধীরে ধীরে বাড়তে থাকে। ভাইয়া, ওই ভাইয়া, কিচ্ছু হবে না। আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে যাব। কাকা গাড়ির গতি আরো বেশি বাড়ান, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। ভাইয়া যেন কেমন করতেছে, প্লিজ কাকা তাড়াতাড়ি। কিছু দূর যাওয়ার পরে জিমিন ভিয়ের শ্বাসনালী চেক করে দেখে ভিয়ের শ্বাস প্রচুর ধীর গতিতে চলতেছে। এই ভি, তোমার শ্বাস এত কম চলতেছে কেন? ওই ভাইয়া আল্লাহর ওয়াস্তে ভাইয়া শ্বাস নাও ভাইয়া। কাকা ভাইয়া শ্বাস কমে যাচ্ছে, প্লিজ কাকা কিছু একটা করেন। জিমিন বাবা শান্ত হও, আমরা প্রায় চলে আসছি। জিমিন ভিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। জিমিনের হাত পা প্রচুর কাঁপতেছে। ও বিড়বিড় করে দোয়া পড়তেছে আর আল্লাহর কাছে প্রে করছে যেন অ্যাটলিস্ট ভিকে বাঁচিয়ে রাখে। চারিপাশে ভোরের আলো ফুটেছে কয়েক ঘন্টা হলো। এর মধ্যে ফায়ার সার্ভিস এসে জিমিনদের বাড়ি আগুন নিভিয়ে ফেলেছে। পুলিশ এসে বাড়ি থেকে জান্নাত আর তুলির পোড়া দেহ বের করে। তুলির দগ্ধ লাশ দেখে তুলির আম্মু এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জিমিন সবেমাত্র হাসপাতাল থেকে ওদের বাড়িতে এসেছে। বিয়ের অবস্থা অনেকটা ক্রিটিক্যাল। বিয়ের ওইখানে এখন ওর বাবা আছে। বিয়ের বাবা মা আর জিমিনের এখন এমন একটা অবস্থা যে ওরা না সম্পূর্ণ থাকতে পারছে বিয়ের কাছে, না সম্পূর্ণ থাকতে পারছে এখানে। পুলিশ ওদের দুজনের লাশ জিমিনের চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় জিমিন তুলির পোড়া হাত শক্ত করে চেপে ধরে। ওই পিচ্ছি, তোর তো এইভাবে চলে যাওয়ার কথা ছিল না রে। আমার সাথে পঙ্খিরাজি করে তোর এই বাড়িতে আসার কথা ছিল। এরপর জান্নাতের লাশের দিকে তাকিয়ে বলে, আর আপু তুই এটা কি করলি? আমাকে এইভাবে ছেড়ে গেলি? তুই তো আমাকে কথা দিয়েছিলি আপু, কখনো আমাকে ছেড়ে যাবি না, সারা জীবন তুই আমার পাশে থাকবি। তুই এটা কি করে করতে পারলি? ওই জান্নাত, বল না সব কিছু মিথ্যে, তুই আমার ছেড়ে যাস নাই। এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্যই কি তুই ছোটবেলা আমার হাত ধরেছিলি? আর তুলি, তোর সাথে তো আমার তেমন কোনো মুহূর্তই কাটলো না রে। তোরা দুজনে আমার জীবনে এত অল্প সময়ের জন্য কেন আসলি? বিয়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। এজন্য ওকে সদরের হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও কোনো উন্নতি হয় না। তাই সিদ্ধান্ত নেওয়া হয় ওকে শহরের কোনো ভালো হসপিটালে ভর্তি করানো হবে। কিন্তু তার আগে তুলি, জান্নাত আর বিয়ের মায়ের দাফন কাফন শেষ করতে হবে। হ্যাঁ, তুলি জান্নাতের সাথে বিয়ের মায়েরও দাফন করতে হবে। তুলির লাশ দেখার পরে বিয়ের মা যে চিৎকার করে চোখ বন্ধ করে, সেই চোখ আর খোলে না। তিনি সেখানেই মারা যান। ওদের কবর দেওয়ার পরে জিমিন ওদের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। তবে আগের মতো চিৎকার করে বিলাপ করে কান্না করে না, কারণ ও জানে মৃত মানুষের জন্য চিৎকার করে বিলাপ করে কান্না করলে মুর্দারের কষ্ট হয়। তাই ও চিৎকার করে কান্না করছে না, না কোনো বিলাপ করছে। কিন্তু ওর বোবা কান্নায় যেন কবরস্থানের মাটি ফেটে যাচ্ছে। সদ্য বিয়ে করা ছেলের বউ, একমাত্র আদরের মেয়ে আর প্রিয়তমা স্ত্রীকে হারানোর বেদনা। অন্যদিকে একমাত্র ছেলে হাসপাতালে সজ্জিত আছে, বাঁচবে কিনা জানে না। এখানে ডাক্তাররা তো তাকে বলেই দিয়েছে ভিকে বাঁচানো আর সম্ভব নয়, বড় জোর 2-1 দিন বাঁচবে, এর বেশি নয়। এত শোক সহ্য করতে না পেরে ভিয়ের বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই তার পক্ষে এই মুহূর্তে ভিকে নিয়ে শহরে যাওয়া সম্ভব নয়। এজন্য জিমিন একাই ভিকে নিয়ে শহরে চলে যায় আর ওকে ভালো একটি হসপিটালে ভর্তি করে। সেখানে ভিয়ের অবস্থা কিছুটা উন্নত হয়, তবে ভি কোমায় চলে যায়। জান্নাত মৃত্যুর আগে ওর বাবার সমস্ত সম্পত্তি 3 ভাগের 2 ভাগ জিমিনের নামে লিখে দিয়ে যায় আর জিমিন সেই সম্পত্তি বিক্রি করে ভিয়ের চিকিৎসা করে। প্রায় 6 মাস পরে বিক্রমা থেকে ফিরে আসে, তবে কোনো কথা বলে না, একদম চুপচাপ থাকে। কিন্তু ও কোনো কথা বলেনি। জিমিন অনেকবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, যদিও জিমিন ভিকে অতটা জোর করেনি, কারণ ডক্টর নিষেধ করেছিল ওর সাথে এই মুহূর্তে কথা বলার জন্য। সপ্তাহখানেক পরে ভি কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। জিমিন ওকে শহরের আনাচে কানাচে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও পায়নি। ধীরে ধীরে জিমিন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। সারাক্ষণ একা বন্ধ রুমে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না,
পুরনো সব বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দেয়। ধীরে ধীরে শান্ত দুষ্ট মিষ্টি জিমিন একজন বদমেজাজি জিমিনে পরিণত হয়। আসলে মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন মানুষকে পরিবর্তন করে তোলে, আর সেই পরিবর্তনটা হয় খুব ভয়ানক। কয়েক মাস পরে জিমিন নিজেকে পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেয়। সারাদিন তো পড়া কাজ এসব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন রাত হয় তখন অন্ধকার নীরব রাতে ডিপ্রেশন এসে জিমিনকে সম্পূর্ণ ঘিরে ধরে। ও চোখের পাতা এক করতে পারে না। জান্নাত তুলির মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত ও ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না। ও এই পর্যন্ত অনেক ডক্টর দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো ওষুধ দুনিয়াতে এখনো সৃষ্টিই হয়নি। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটা শুধু সেই মানুষ জানে, যেই মানুষ তার জীবনের সবচাইতে প্রিয় মানুষকে হারিয়েছে।